রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ বাংলা ক্লাসে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা লেখাই আছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। তো এটা কোন ক্লাসের? ক্লাস 10। ক্লাস 10-এর তোমরা দেখবে তোমাদের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা রয়েছে সেখানে যে 17 নম্বর পেজে 17 নম্বর পৃষ্ঠায় থাকা এই নমুনা প্রশ্নপত্রটা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখতে থাকো প্রশ্নটার। প্রথমে কি রয়েছে, প্রথমে এখানে দেখো এই নমুনা প্রশ্নে কিন্তু তোমাদের যেভাবে প্রশ্নগুলো আসে সেই রকম পুরোপুরি এতগুলো প্রশ্ন না দিয়ে এখানে একটু সেই ততগুলো প্রশ্ন না দিয়ে এখানে একটু বেশি প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো, প্রথমে এমসিকিউ প্রশ্ন কি রয়েছে, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? লাইনটা নেওয়া হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্প থেকে, তাই তো? তাহলে এই এর বক্তাটা কি, কথাটা কে বলেছেন? কথাটা কে বলেছেন? আমরা জানি যে দুজন ছিলেন পুলিশম্যান, একজন নিমাইবাবু এবং একজন জগদীশবাবু। তাহলে এই দুটো তো হবেই না, তোমরা জানো। ওই দুটোর মধ্যে গুলিয়ে ফেলতে পারো, একটা হচ্ছে নিমাইবাবু, একটা জগদীশবাবু। তার মধ্যে এখানে কি বলছে যে সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, একটু দৃষ্টি রেখো। তাহলে কে কাকে বলবে? নিশ্চয়ই যে থানার যে আম, বড় পোস্টে যিনি রয়েছেন তিনি তার নিচের পোস্টের পুলিশম্যানকে কি করবেন? আদেশ দেবেন। তাহলে নিমাইবাবু হচ্ছেন সেখানের মধ্যে বয়স্ক, তিনি আদেশ দিচ্ছেন কাকে? জগদীশ বাবুকে। তাহলে উত্তর কি হয়ে যাবে? বক্তাকে, বক্তা নিমাইবাবু। পরের প্রশ্নে চলে যাচ্ছে, দেখো, দিগম্বরের জটায় হাসে। দিগম্বরের জটায় হাসে আমরা প্রলয়োল্লাস কবিতায় দেখতে পাই, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তাহলে উত্তর হয়ে যাবে অপশন খ, শিশু চাঁদের কর। 1-3 দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু বিস্মিত হওয়ার কারণ কি? মহাবাহু বিস্মিত হওয়ার কারণ কি? সে বলেছে, মহাবাহু অর্থাৎ কি এখানে? মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ বা মেঘনাদ আমরা যাকে বলে থাকি। তো তিনি বিস্মিত হলেন। কখন বিস্মিত হলেন? যখন তার ধাত্রী এসে তাকে খবর দিলেন। তিনি যখন জিজ্ঞেস করলেন কহ দাসে লঙ্কার কুশল, তখন সে তার ধাত্রী তাকে বলল যে তার ভাই বীরবাহু কি করেছে? যুদ্ধে মারা গেছে। এই যে ভাই বীরবাহু মারা গেছে, কি করে মারা গেল, এই খবরটা শুনে সে বিস্মিত হলো। কেন বিস্মিত হলো? কারণ সে বলেছে যে নিসারণে সংহারিনু আমি রঘুবরে, অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে সে রঘুবরকে ইন্দ্রজিৎ মেরে এসেছিল। সেই মরে যাওয়া মানুষটা কি করে তার ভাইকে মেরে ফেলতে পারে? এই কারণেই সে কি হয়েছে? বিস্মিত হয়েছে, অর্থাৎ অবাক হয়েছে। যে মারা যাওয়া মানুষটা কি করে তার ভাইকে মারতে পারে। তাহলে তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন। এই কথাটা, এইটা শুনে, এই সংবাদটা শুনে তিনি বিস্মিত হয়েছেন। পরের প্রশ্ন দেখো, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মন্দ হয়নি অর্থাৎ খারাপ হয়নি। বাইজির ছদ্মবেশে হরিদা কত টাকা রোজগার করেছিল? হরিদা রোজগার করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 8 টাকা 10 আনা। কত? 8 টাকা 10 আনা। এটাই তার সব থেকে, বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার করেছিলেন, এটা যেমন উত্তর, তেমনি তোমাদের এই প্রশ্নের সাপেক্ষে আরো একটা প্রশ্ন আসতে পারে, কি হরিদার সব থেকে বেশি রোজগার কোন ছদ্মবেশে করেছিলেন? কোন ছদ্মবেশে? বাইজির ছদ্মবেশে। এটাই তার সব থেকে বেশি রোজগার ছিল, 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন ব্যাকরণ সমাস থেকে রয়েছে, দেখো, জায়া ও পতি। জায়া ও পতি, এটি, এই যে দম্পতি হচ্ছে, এটি যে সমাসের উদাহরণ? কোন সমাসের উদাহরণ? তোমরা জানো যে যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলে থাকি কি? দ্বন্দ্ব সমাস। এখানে দেখো মাঝে একটা অব্যয় পদ রয়েছে, ও দিয়ে কি করা হয়েছে? জায়া ও পতি উভয় পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে। এটা কি হয়ে যাবে তাহলে? এটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন, সিংহাসন। সিংহাসন শব্দের ব্যাস বাক্যটি কি? সিংহাসন শব্দের ব্যাস বাক্য সিংহ চিহ্নিত আসন, তাই তো? তাহলে সিংহ চিহ্নিত আসন, অপশন ক হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলা আছে? যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় সেটি হলো, আমি একটু আগেই বললাম যে দ্বন্দ্ব সমাসে কি হয়? উভয় পদের অর্থ প্রাধান্য পায়, পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এখানে তোমাদের একটু দেখে রাখতে হবে যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু, কারণ এইখান থেকে প্রশ্ন আসতেই পারে। কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? আমরা জানি দ্বন্দ্ব সমাস, তাই তো? একটা আমাদের সমাসে কতগুলো পদ হয়? দুটো পদ হয়, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ, আর হচ্ছে উভয় পদ। উভয় পদ। আর একটা হচ্ছে কি? অন্য পদ। অন্য পদ।
অর্থাৎ কোনোটাতে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, কোনোটাতে পরপদের অর্থ প্রাধান্য পাবে, কোনোটাতে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, আবার কোনোটাতে এই পূর্বপদ পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য না পেয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পাবে। অন্য পদের অর্থ কিসে প্রাধান্য পায়? বহুব্রীহি সমাস। এটাতে আমরা দেখে থাকি বহুব্রীহি সমাস, অর্থাৎ আমরা পূর্বপদ পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য পাবে না। যদি আমি বলি যে বিনা পানি, অর্থাৎ বিনা পানিতে যার, তাহলে বিনারও অর্থ প্রাধান্য পাচ্ছে না আর পানিরও অর্থ প্রাধান্য পাচ্ছে না। কার অর্থ প্রাধান্য পাচ্ছে? আমরা জানি বিনা পানিতে যার বললে আমরা বুঝে থাকি সরস্বতী ঠাকুর, দেবী সরস্বতী, তাই তো? তাহলে বিনারও অর্থ প্রাধান্য পেলো না, পানিরও অর্থ প্রাধান্য পেলো না, প্রাধান্য পেলো দেবী সরস্বতী। তাহলে অন্য পদের অর্থ প্রাধান্য পেলো। অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? বহুব্রীহি সমাস। খেয়াল রাখতে হবে। উভয় পদের অর্থ, এই যে উভয় পদের অর্থ, উভয় পদের অর্থ কোনটা? প্রতিটি পদ, প্রতিটি পদের অর্থ কোনটাতে প্রাধান্য পাবে? দ্বন্দ্ব সমাসে। মনে রাখতে হবে। পূর্বপদ কোনটা? পূর্বপদ হচ্ছে অব্যয়ভাব এবং পরপদ হচ্ছে কর্মধারয় তৎপুরুষ দ্বিগু, এই সমাসগুলো। এইভাবে চারটা তোমাদেরকে মনে রাখতে হবে। চলে যাচ্ছি দুইয়ের দাগের প্রশ্নগুলোতে। দেখো দুইয়ের দাগের প্রশ্ন কি আছে? নাদিলা করবুর দল, করবুর দলের নাদের কারণ কি? দেখো তোমরা যদি অভিষেক কবিতাটা পড়ো, লাইনগুলো খুব ভালো করে মনে রাখবে। লাইন কি রয়েছে? নাদিলা করবুর দল হেরি বীর বরে। হেরি অর্থাৎ কি? হেরি অর্থাৎ দেখে। কাকে দেখে? বীরবরকে দেখে। এখানে বীরবরকে, বীরবর হচ্ছে ইন্দ্রজিৎ। তো নাদিলা করবুর দল, করবুর দল বলতে কাকে বোঝাচ্ছে? রাক্ষস দলকে বোঝাচ্ছে। নাদিলা অর্থাৎ তারা চিৎকার করে উঠলো, আওয়াজ করে উঠলো, কাকে দেখে? করবুর দল চিৎকার করে উঠলো কাকে দেখে? ইন্দ্রজিৎকে দেখে। তো তাদের নাদের কারণ হচ্ছে ইন্দ্রজিৎকে দেখে তারা চিৎকার করে উঠলো। অর্থাৎ রাবণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, সেখানে এসে আরেকজন বীর সেনা, আরেকজন বীর যোদ্ধা এসে যদি সেখানে যোগ দেয়, তাহলে সেনাদের উৎফুল্ল হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, আনন্দ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ তারা আরো শক্তিশালী হয়ে উঠছে। তো সেই কারণে হেরি বীর বলে, উত্তরটা কি হবে? হেরি বীর বলে, অর্থাৎ বীরবরকে দেখে, অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে তারা কি করছে? নাদ করছে, অর্থাৎ আওয়াজ করছে, চিৎকার করছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও অভিষেক কবিতা থেকেই নেওয়া হয়েছে। মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে এটাও নেওয়া হয়েছে। এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? উপমা বলতে আমরা কি বুঝি? উপমা বলতে বুঝি কোনো কিছুর সঙ্গে কোনো কিছু যদি তুলনা করা বোঝায়, সেটাকে আমরা উপমা বলি। তো এই যে গিরিসিংহ কিংবা যথা তরু বজ্রাঘাতে, গিরির সিংহ পাহাড় অথবা একটা বড় গাছ বজ্রাঘাতে কি হয়েছে? পড়ে গেছে। তো সেইটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? এটা তুলনা করা হচ্ছে কুম্ভকর্ণ, অর্থাৎ রাবণের ভাই কুম্ভকর্ণ যখন কি হয়েছে? রামের অস্ত্রের আঘাতে মারা গিয়ে মাটিতে পড়ে আছে। সেটা এত বড়, তার এত বিকদর শরীর, সেটাকে তিনি কবি কার সঙ্গে তুলনা করছেন? একটা গিরিসিংহ অথবা বড় কোনো তরু, সেটা যদি বজ্রাঘাতে মাটিতে পড়ে থাকে যেমন লাগবে, ঠিক তেমনি। আসলে এখানে রাবণ বলেছে তাই আমি জাগানু অকালে, অর্থাৎ অকালে ওই কুম্ভকর্ণকে জাগিয়ে দেওয়ায় সে কি হয়েছে? সে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে মারা গেছে। কারণ তার আশীর্বাদটাই সেরকম ছিল, সে যদি তার ঘুম যদি সম্পূর্ণ করে তারপর উঠতো, তাহলে তাকে পৃথিবীতে কেউ মারতে পারতো না। কিন্তু তার ঘুম, ওই যে অকালে যদি তাকে জাগিয়ে দেওয়া হয়, ঘুম না সম্পূর্ণ হয়, তাহলে তাকে মেরে ফেলবে, এটাই ছিল তার অভিশাপ। তো সেইটাই রাবণ বলছে তাই আমি জাগানু অকালে। তাহলে এখানে এই যে গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাত, এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? বলা হচ্ছে যে কুম্ভকর্ণ যখন মারা গিয়ে মাটিতে পড়ে আছে, সেটা সঙ্গে গিরিসিংহ বা বজ্রাঘাতের তরুর বজ্রাঘাতে পড়ে থাকার সঙ্গে তুলনা করা হচ্ছে। দুইয়ের তিনে চলে যাচ্ছে। দেখো গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার শোনা গল্পটি কি? হরিদা বহুরূপী গল্পে আমরা দেখতে পাই যে হরিদা কি গল্প শুনেছেন? হরিদা শুনেছেন তার বন্ধুদের কাছ থেকে যে জগদীশ বাবু, যিনি একজন ধনী ব্যক্তি, তার বাড়িতে একটা সন্ন্যাসী এসেছেন। সেই সন্ন্যাসী হিমালয়ের গিরিগুহায় থাকেন, তিনি কিছুই খান না, বছরে একটি মাত্র হরিতকি খান। আর তিনি কাউকে পায়ের ধুলো দেন না। 1000 বছরের বেশি তার বয়স হয়ে গেছে, এইরকম একটা নামি দামি সন্ন্যাসী কাউকে পায়ের ধুলো দেন না। অথচ জগদীশ বাবু তার পায়ের ধুলো নেওয়ার জন্য তিনি কি করেছেন? কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতে যেই সন্ন্যাসী পা বাড়িয়ে দিয়েছেন, অমনি জগদীশ বাবু তার পায়ের ধুলো নিয়ে নিয়েছেন। তো এই ঘটনাটা শোনার পর, গল্পটা শোনার পর হরিদা কি হলেন? হরিদা গম্ভীর হয়ে গেলেন। পরের প্রশ্ন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। হরি কিভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল? হরি কিভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল? হরি অর্থাৎ হরিদা, তিনি পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে ছেলেকে ধরেছিল।
স্কুলের কয়েকটা ছেলেকে ধরেছিল। তখন হেডমাস্টার মশাই বাধ্য হয়ে, তিনি বুঝতে পারেননি যে সেটা সত্যিকারের পুলিশ নয়, সেটা বহুরূপী হরিদা, তাকে 8 আনা ঘুষ দিয়ে ছেলেগুলোকে তিনি ছাড়িয়েছিলেন। 8 আনা বলতে কত বোঝায়? 8 আনা বলতে 50 পয়সা, অর্থাৎ 1 টাকার হাফ। এখন তো 50 পয়সাও আর চলে না, এখন অচল 50 পয়সা। তো সেই 50 পয়সাকে আমরা কি 100 পয়সাতে 1 টাকা, তাহলে 50 পয়সাকে আমরা কি বলি? 8 আনা বলি। 8 আনা মনে থাকবে। তাহলে কত? 8 আনা ঘুষ দিয়ে তিনি কি করেছিলেন? ছাড়িয়েছিলেন। কে ছাড়িয়েছিলেন? ওই স্কুলের মাস্টার মশাই, হেডমাস্টার মশাই। পরের প্রশ্ন, রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কোন গল্প থেকে নেওয়া? এটা তোমরা কমেন্ট করে জানাও যে এটা কোন গল্প থেকে নেওয়া। এবং এই রামদাস আপনাকেই বলতে কাকে বলা হচ্ছে? আপনাকেই বলতে কাকে বলেছেন, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে তোমরা গল্পটা কতটা পড়েছো, কতটা রেডি হয়েছে এটা বুঝতে পারবো। দেখো, কোন ঘটনায় প্রায়শ্চিত্ত উদ্দিষ্ট ব্যক্তিকে করতে হতে পারে বলে বক্তার অভিমত। ভালো করে খেয়াল করো। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। রামদাস বলছে একজনকে, যেহেতু কাকে বলছে সেটা এই মুহূর্তে বলছি না, তোমাদেরকে কমেন্ট করতে বলেছি বলে। কোন ঘটনার প্রায়শ্চিত্ত উদ্দিষ্ট ব্যক্তিকে করতে বলা হয়েছে? এখানে এখানে কাদের কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে নিমাই বাবু, যে নিমাই বাবু, সেই নিমাই বাবু নাকি অপূর্বর বাবার বন্ধু। একদিন অপূর্বর বাবাই নিমাইবাবু চাকরি করে দিয়েছিলেন, অথচ সেই নিমাইবাবু আজ কি করছেন? আজ দেশি লোক হয়ে তিনি দেশের মানুষের উপকার করার থেকে তিনি ইংরেজদের হয়ে কাজ করছেন। কি রকম? না, সব্যসাচী মল্লিক সন্দেহ করে যে ব্যক্তিগুলোকে ধরা হচ্ছে, অর্থাৎ সব্যসাচী মল্লিক একজন বিপ্লবী, তিনি ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করছেন, অথচ নিমাইবাবুর মতো যে পুলিশরা, তারা সেই দেশের স্বাধীন করার জন্য যে মানুষগুলো লড়াই করছে তাদেরকে ধরার জন্য ব্যস্ত হচ্ছেন। তো এর জন্য অপূর্বকে কি করতে হবে? অপূর্বকে এর প্রায়শ্চিত্ত করতে হবে, যেহেতু তার বাবাই তার চাকরি করে দিয়েছিলেন। এই কথাটা রামদাস বলছে। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? এখানে পরাধীন ভারতবর্ষে আপামর ভারতবাসীকে কবি জয়ধ্বনি করতে বলছেন। পরের প্রশ্ন কি আছে? স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? দেখো, কবিতা তোমাদেরকে এমন ভাবে পড়তে হবে যেন লাইনটা বললে পরের বা আগের লাইনগুলো মনে আসে। এখানে তুমি সহজেই এর উত্তরটা করতে পারবে। কিভাবে? স্তব্ধ চরাচর, অট্টরোলের হট্টগোলে, আগের লাইনটা যদি মনে থাকে তোমাদের, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। তাহলে চরাচর স্তব্ধ কেন? না, অট্টরোলের হট্টগোলে। কি হবে উত্তরটা? অট্টরোলের হট্টগোলে। হট্টগোলে। এই অট্টরোলের হট্টগোলে কি হচ্ছে? স্তব্ধ চরাচর। শুধু এটুকুই মনে রাখতে হবে। তাহলে এই যে লাইনগুলো যখন থাকবে, তার লাইনটা বলার সঙ্গে সঙ্গে যদি আগের লাইন এবং পরের লাইন তোমাদের মনে চলে আসে, তাহলে কিন্তু কবিতার প্রশ্নগুলো করা, এমসিকিউ এবং এসিকিউ করা কোনো সমস্যাই না। তাই তোমাদেরকে কবিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু ভালো করে পড়তে হবে। তো দেখো, 2-7 যেটা আমাদের আরেকটা ব্যাকরণের যে এসিকিউ প্রশ্নটা রয়েছে, সেটা দেখো, সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য নির্দেশ করতে বলছে। সন্ধি এবং সমাস আপাত দৃষ্টিতে কিছুটা একরকম হলেও সেগুলো কিন্তু এক নয়। কেন? সমাস হচ্ছে কয়েকটা পদের মিলন। সমাস হচ্ছে কয়েকটা পদের মিলন। সন্ধি কিন্তু পদের মিলন নয়, সন্ধি হচ্ছে কয়েকটি ধ্বনির মিলন। কয়েকটি ধ্বনির মিলন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাস 1 নম্বর যদি আমি লিখি, এখানে কি হবে? সমাস হচ্ছে কয়েকটি পদের মিলন, তাই তো? পদের মিলন। উল্টো দিকে সেমিকোলন দিলাম। সেমিকোলন দিয়ে কি লিখতে হবে? সন্ধির কথা লিখতে হবে। সন্ধি সন্ধি কয়েকটি কয়েকটি ধ্বনির মিলন। কয়েকটি ধ্বনির বা বর্ণগুচ্ছ বলা যেতে পারে মিলন। এই গেল 1 নম্বর। এখানে কি বলা হয়েছে? দুটি প্রধান পার্থক্য বলা আছে। 2 নম্বর আমরা কি লিখতে পারি? 2 নম্বর লিখতে পারি, সমাসে যে পদগুলোর মধ্যে, এখানে কি বললাম? কয়েকটি পদের মিলন। সমাসে যে পদগুলোর মধ্যে সমাস হবে,
সমাসবদ্ধ পদ যে সমস্তমান পদগুলো দ্বারা যে সমাস হবে সেই পদগুলোর সঙ্গে কি থাকবে, অর্থ সামঞ্জস্য থাকে। সমাসে সমাসবদ্ধ পদগুলির মধ্যে অর্থের সামঞ্জস্য থাকবে। সমাসবদ্ধ পদের মধ্যে অর্থ সামঞ্জস্য থাকে। আর উল্টো দিকে সন্ধির মধ্যে, সন্ধি যে ধ্বনি বা বর্ণগুচ্ছের মধ্যে যে সন্ধি হবে সেই সন্ধির মধ্যে কিন্তু অর্থ সামঞ্জস্য থাকতেই হবে, এমন কোনো মানে নেই অর্থ সামঞ্জস্য নাও থাকতে পারে। এই দুটোই তাহলে তোমরা পার্থক্য এখানে লিখতে পারো। তারপরে দেখো 2-8 কি বলছে, বহুব্রীহি শব্দের অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বহুব্রীহি, দেখো বহু অর্থাৎ কি অনেক, এবং ব্রীহি অর্থাৎ কি, ব্রীহি অর্থাৎ হচ্ছে ধান। তাহলে যে মানুষটা অনেক ধান্য সম্পন্ন ব্যক্তি, যার বাড়িতে অনেক ধান রয়েছে, তাকে আমরা কি বলে থাকি, বহুব্রীহি। তাহলে বহুব্রীহি যার, এটাই হচ্ছে বহুব্রীহি শব্দের ব্যাস বাক্য। বহুব্রীহি যার অর্থাৎ যার অনেক ধান রয়েছে। এক্সেস দ্বন্দ্বের একটি উদাহরণ। এক্সেস দ্বন্দ্ব উদাহরণ কি, আমরা, আমরা একটা এক্সেস দ্বন্দ্ব, তোমরা একটা এক্সেস দ্বন্দ্ব, তাই তো? আমরা তোমরা এগুলো হচ্ছে এক্সেস দ্বন্দ্বের উদাহরণ। আমরা এক্সেস দ্বন্দ্বের উদাহরণ আলোচনা করতে করতে আরো যখন অন্যান্য যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো আলোচনা করতে করতে দেখতে পাবো এক্সেস দ্বন্দ্ব কাকে বলে, সেটাও থাকতে পারে কখনো কখনো। এক্সেস দ্বন্দ্ব কাকে বলবো, আমরা দেখবো দুই বা ততোধিক পদ রয়েছে, তার মধ্যে কোনো একটি পদের অর্থ প্রাধান্য পাবে এবং সেই পদটি সমাসবদ্ধ পদে কি হবে, বহু বচন হয়ে যাবে। এখানে যদি বলে আমরা, আমি তুমি সে, আমি হচ্ছে এক বচন, কিন্তু যখন আমরা বলছি এখানে তুমি সে উঠে গেল, আমিটা এখানে প্রাধান্য পেল এবং আমিটা কি হয়ে গেল, আমরা হয়ে গেল। তখন ছিল আমি মানে এক বচন, আমরা মানে বহু বচন হয়ে গেল। ঠিক আছে, তো এটা পরে আবার ভালো করে আলোচনা করা হবে যখন এক্সেস দ্বন্দ্ব কাকে বলে থাকবে। এখানে কি দিয়েছে প্রশ্নটা, এক্সেস দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ বলেছে, আমরা বলতে পারো বা তোমরা বলতে পারো। কালসর্প, কালসর্প শব্দের ব্যাস বাক্য সহ সমাসের নাম। আমি এখানে তোমাদের কালসর্প অব্যয়ীভাবও হয়, কিন্তু আমি এখানে তোমাদেরকে রূপক কর্মধারে বলবো কি, কাল রূপ সর্প, কাল রূপ সর্প কালসর্প। তোমরা রূপক কর্মধারে করতে পারো, কেউ কেউ অব্যয় সমাসও করতে পারো। অব্যয়ীভাব সমাস। 3-1 চলে যাচ্ছে, দেখো, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। বক্তা কে, বক্তা কে? এখানে বক্তা হচ্ছেন জগদীশ বাবু। বহুরূপী গল্পের যে ধনী ব্যক্তিটি, বিষয়ী সম্পত্তিবান ব্যক্তি জগদীশ বাবু, তিনি একথা বলেছেন। তিনি কাকে বলেছেন, তিনি বিরাগীজিকে একথা বলেছেন। আসলে ছদ্মবেশী বিরাগী, বহুরূপী ছদ্মবেশী, এখানে হরিদা বহুরূপ ছদ্মবেশ ধারণ করেছিলেন, কিসের, বিরাগী ছদ্মবেশ ধারণ করেছিলেন। তাহলে বক্তা জগদীশ বাবু তিনি আহ বহুরূপী বিরাগীজিকে এই কথাটি বলেছিলেন। কেন অপেক্ষা করতে বলেন, আমরা কেন অপেক্ষা করতে বললেন গল্পে সেভাবে সরাসরি পাবো না, কিন্তু আমরা গল্পটা পড়লে দেখতে পাবো যে তাকে অপেক্ষা করতে বলার পরেই জগদীশ বাবু কি করেছেন না, একটা টাকার থলি নিয়ে এসেছেন এবং সেখানে থলির মধ্যে কি, একটা নোট, 101 টাকা সেখানের মধ্যে ছিল। সেটা তিনি বিরাগীকে কি করতে দিচ্ছিলেন না, তীর্থ ভ্রমণের জন্য দিচ্ছিলেন। তাহলে তিনি কেন অপেক্ষা করতে বললেন না, তাকে কিছু তীর্থ ভ্রমণের জন্য অর্থ তিনি দেবেন বলেই অপেক্ষা করতে বলেছিলেন। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদা কে, হরিদা হচ্ছে, আমরা বলতে পারি যে বহুরূপী গল্পের অন্যতম নায়ক বা পুরুষ চরিত্র হচ্ছেন হরিদা। তার বলা কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে, তার বলা, তিনি বলেছিলেন, তাকে যখন বলা হয়েছিল যে হরিদা তুমি কেন টাকাটা গ্রহণ করলে না, জগদীশ বাবু দেওয়া টাকাটা কেন গ্রহণ করলে না, তখন হরিদা বলেছিলেন যে তাতে আমার কি হবে, ঢং নষ্ট হবে। এই যে তাতে যে ঢং নষ্ট হবে, যে তিনি যেহেতু বিরাগী সেজে গেছেন এবং বিরাগী ছদ্মবেশ ধারণ করার পর তিনি যদি অর্থ গ্রহণ করেন তাহলে কি হবে, তার ঢং নষ্ট হবে। এই কথাটাই অদ্ভুত কথা। কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, অভিষেক কবিতা থেকে নেওয়া এই অংশটি দেখো, লঙ্কাপুর এবং জলধি কেঁপে ওঠার কারণ নির্দেশ করো। জলধি শব্দের লঙ্কাপুরী অর্থাৎ যেখানে রাবণের মাতৃভূমি, রাবণ যেখানে রয়েছে সেই লঙ্কাপুরী, এবং জলধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। তাহলে লঙ্কা এবং সমুদ্র দুটোই কেঁপে উঠলো। কেঁপে ওঠার কারণ, কেঁপে ওঠার কারণ হচ্ছে সিঞ্চিনি আকর্ষি রোষে টঙ্কারিলা ধনু, অর্থাৎ সিঞ্জিনি, ওই যে ধনুকটা, ইন্দ্রজিৎ কি করলো, ইন্দ্রজিৎ যখন ধাত্রীর কাছে খবর পেল যে তার ভাই মারা গেছে এবং পিতা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তখন সে নিজেকে ধিক্কার জানালো। কি বলে ধিক্কার জানালো, যে আচ্ছা এটা দেখো,
এটা কত নাম্বার রয়েছে? এটাও 3 মার্কস রয়েছে। তাহলে তোমাকে এটা 3 এর মতোই লিখতে হবে। তুমি অবশ্যই বলবে যে মধুকবি মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। এখানে লঙ্কাপুরী এবং জলদি কেঁপে ওঠার কারণ হলো নিম্নরূপ হাইফেন দিয়ে তারপর তুমি লিখবে। কি লিখবে? লিখবে যে ধাত্রীর কাছে যখন ইন্দ্রজিৎ খবর পেলেন যে তার ভাই বীরবাহু মারা গেছে এবং পিতা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তখন তিনি নিজেকে ধিক্কার জানালেন। কেন? কারণ তিনি বললেন যে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামাদল মাঝে, অর্থাৎ আম, আমার দেশকে শত্রু দল ঘিরে ফেলেছে আর আমি এখানে মেয়েদের দলের মাঝে বসে আছি। তাই তিনি কি বললেন? আনো রথ তরা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, অর্থাৎ রথ তাড়াতাড়ি নিয়ে এসো, আমি রিপুকুলকে অর্থাৎ শত্রু দলকে বধ করে আমি এই অপবাদটা ঘুচিয়ে দেব। তাই তিনি কি করলেন? তিনি রথে চড়ে আহ বায়ুপথে গগনপথে তিনি কি করলেন? উঠলেন এবং ওঠার পরেই তার ধনুকের ছিলার একটা তিনি টান দিলেন এবং যে টঙ্কার ধ্বনি, সেই টঙ্কার ধ্বনিতে জলধি অর্থাৎ সমুদ্র এবং লঙ্কা উভয়ই কি হলো? কেঁপে উঠল। পরের প্রশ্ন কি আছে? বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী অর্থাৎ চাঁদের মতো মুখ যার। এখানে বিধুমুখী কাকে বলা হচ্ছে? বিধুমুখী হচ্ছে প্রমীলা। কে কার কাছে বিদায় প্রার্থনা করেছেন? ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় প্রার্থনা করেছেন। বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। বিদায় কেন প্রার্থনা করছেন? কারণ তিনি খবর পেয়েছেন যে পিতা তার যুদ্ধে যাচ্ছেন এবং ভাই বীরবাহু মারা গেছেন, তাই তিনি কি করছেন? যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তিনি লঙ্কায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এবং আম, সেই সময় প্রমীলা এসে তার হাত ধরে কি বলল? যে তাকে রেখে কেন তিনি চলে যাচ্ছেন। তখন তিনি তার কাছে বিদায় প্রার্থনা করলেন যে ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধ, অর্থাৎ ইন্দ্রজিৎকে জয় করে তুমি যে বাঁধনে বেঁধেছো সেই বাঁধন কেউ খুলতে পারবে না, আমি তোমার কল্যাণে রাঘবকে বধ করে তাড়াতাড়ি ফিরে আসবো। বিদায় এবে দেখো বিধুমুখী, আমাকে এখন তুমি বিদায় দাও। পরের প্রশ্ন দেখো, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কাদের কাছে একথা বলেছেন? কবি এই যে পরাধীন ভারতবর্ষ, একটু আগে আমরা আলোচনা করলাম, পরাধীন ভারতবর্ষে যে আপামর ভারতবাসী তাদের কাছে এই কথাটা বলেছেন যে ধ্বংস থেকে ভয় পাওয়ার কিছু নেই। ধ্বংস থেকে ভয় পাওয়ার মধ্যে ভুল কোথায়? কারণ কি? প্রলয় নূতন সৃজন বেদন, অর্থাৎ প্রলয় যখন হয়, ধ্বংস যখন হয়, সে নতুন সৃষ্টি করে। একদিকে যেমন ধ্বংস হয়, আরেকদিকে নতুন সৃষ্টি হয়। তো তাই ধ্বংস দেখে, পুরনো জিনিসের ধ্বংস দেখে কখনো বেদনা পেতে নেই বা ভয় পেতে নেই। তারপরে প্রশ্ন কি আছে? তার লাঞ্ছনায় কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার পর। বক্তা হচ্ছেন কি? বক্তা হচ্ছে এখানে অপূর্ব, পথের দাবি গল্পের প্রধান পুরুষ চরিত্র অপূর্ব। কোন লাঞ্ছনার কথা তিনি তলোয়ারকে শুনিয়েছেন? আহ, কোন লাঞ্ছনার কথা? এখানে লাঞ্ছনা হচ্ছে, আচ্ছা, কোন লাঞ্ছনার কথা তিনি তলোয়ারকে শুনিয়েছেন 1 নাম্বার আছে, তাহলে এখানে ওটা বেশি বড় করে বলা যাবে না। কিভাবে বলতে হবে? যে তিনি যখন স্টেশনে ওই ফিরিঙ্গি ছোড়াদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, ফিরিঙ্গি ছোড়ারা তাকে যখন লাথি মেরে ফেলে দিয়েছিল, তখন তিনি স্টেশন মাস্টারের কাছে গিয়েছিলেন জানানোর জন্য, অভিযোগ জানানোর জন্য। স্টেশন মাস্টার তাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল শুধুমাত্র ভারতবাসী বলে। এই অপমানটাই তার গায়ে বাজে আজও। উদ্ধৃতাংশে বক্তার মানসিক পরিস্থিতি আলোচনা করো। দেখো এই যে মানসিক পরিস্থিতি উদ্ধৃতাংশে, কোন উদ্ধৃতাংশে? এই যে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম চলে না, এই যে মানসিক পরিস্থিতি, সে তার লজ্জাটা কাউকে এতদিনও বলতে পারে, এতদিন পর্যন্ত লুকিয়ে রেখেছিল তলোয়ারের কাছে, কাউকে সে জানায়নি। সে কি অপমান বোধ করেছিল সেই মুহূর্তে। সেখানে অনেক ভারতবাসী ছিল, অনেক বাঙালি ছিল, কিন্তু কেউ তার পক্ষে এসে দাঁড়ালো না। সবাই কি করছিল? সবাই এটাই ভেবে খুশি হচ্ছিল যে তার হাড় পাঁজর ভেঙে যায়নি লাঠির চোটে। তো এটা তার এখনো পর্যন্ত তার কি হয়? আত্মসম্মানে আঘাত করে এবং ভারতবাসীর যে মূল্যহীন ভারতবাসী, সেটা তার মনে খুব বাজে। এবং ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে লোকের হাতে, ফিরিঙ্গিদের হাতে ভারতবাসী অপমানিত হচ্ছে, এর মতো লজ্জার কিছু হতে পারে না। তাই তার এই রকমই মানসিকতা এখানে ফুটে উঠছে। পলাশী রাক্ষসী পলাশী, বক্তা কে? বক্তা এখানে কে? বক্তা হচ্ছেন এখানে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটকেরই প্রধান পুরুষ চরিত্র সিরাজ এই কথা বলেছেন। পলাশীর প্রান্তরকে তিনি রাক্ষসী কেন বলছেন? দেখো একটা সময় তিনি কি বলছেন? একটা সময় এই যে পলাশীর প্রান্তর অর্থাৎ পলাশীর মাঠে লাখো লাখো রাঙা পলাশ ফুল ফুটে থাকতো।
তো ওই যে লাল রঙের পলাশ ফুলের যে বর্ণ, লাল আভা, সেই আভার সঙ্গে তিনি রক্তের একটা সম্পর্ক যেন তিনি খুঁজে পেয়েছেন। অর্থাৎ যে মাঠে এতদিন ধরে পলাশ ফুলে রাঙা হয়ে উঠতো, সেই মাঠ হয়তো আজকে মানুষের রক্ত চাইছে। তাই ইংরেজরা যখন আসছে সিরাজের সেনার সঙ্গে, ওই পলাশির প্রান্তরে কি হবে, যুদ্ধ বাঁধবে, এবং সেখানে রক্তময় সেই পলাশ ফুলের আভার মতো সমগ্র মাটিতে কি হয়ে যাবে, লাল রক্ত ছড়িয়ে পড়বে। তাই এখানে রাক্ষসী পলাশী বলা হচ্ছে। পলাশীকে কি বলা হচ্ছে, পলাশীর মাঠকে রাক্ষসী পলাশী বলা হচ্ছে। কারণ রাক্ষসী যেমন রক্ত চায়, রক্তের পিপাসু, তেমনি এই পলাশির প্রান্তরও যেন রক্তের পিপাসু। হুম, এই কারণেই পলাশীকে রাক্ষসী পলাশী বলা হচ্ছে। পরের প্রশ্ন কি আছে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ, এই বাংলা। বক্তাকে, বক্তা এখানেও কে, সিরাজউদ্দৌলা। কোন পরিস্থিতিতে তিনি কাদের উদ্বুদ্ধ করতে চেয়েছেন? আসলে যে মুহূর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ লর্ড ক্লাইভ তিনি কি করছেন, তিনি ঠিকই করে নিয়েছেন যে বাংলা আক্রমণ করবেন, সিরাজকে আক্রমণ করবেন। তো সেই সময় সিরাজ দেখেছেন এর আগে তিনি যুদ্ধ করে মোটামুটি তার সেনাদলও ক্লান্ত এবং তার অর্থবলও যথেষ্ট কমে গেছে। সেই কারণে তিনি কি করছেন, সেই কারণে তিনি তার যে সভাসদ মির্জাফর, রাজবল্লভ, যারা তার বিপক্ষে, মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, এই রকম মানুষগুলোকে তিনি একজোট করতে চেয়েছেন। বলছেন বাংলা শুধু হিন্দুর নয়, শুধু মুসলমানের নয়। এখানে রাজবল্লভ, জগৎ শেঠ এরা হচ্ছে হিন্দু, অন্যদিকে মির্জাফর এরা হচ্ছে মুসলমান। তাই তিনি বলছেন যে হিন্দু মুসলমান দুটো কারো নয়, যুগ্মভাবে হিন্দু মুসলমান উভয়েরই মাতৃভূমি হচ্ছে এই বাংলা। তাই তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একজোট করতে চেয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবেন বলে। এবার আমরা কোনির প্রশ্নগুলো পাচ্ছি, দেখে নাও। কোনির শেষ দুটো প্রশ্ন আছে, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। কি বলা আছে, ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো। কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল? কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল? ক্ষিতিশ সিংহের বাড়িতেই কোনি ঘুমিয়ে পড়েছিল। কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল? এখানে কোনি ঘুমিয়েছিল, ক্ষিতিশ খেয়ে এসে দেখলো যে কোনি ঘুমিয়েছে, কোনো বালিশ না নিয়ে দুটো হাতকে এইভাবে নিয়ে সে মাথা রেখে ঘুমিয়েছিল। তো ঘুমাতে ঘুমাতে সে প্রশ্ন করছে যে দাদা, আর তুমি আমাকে চিড়িয়াখানা নিয়ে যাবে বলেছিলে। তখন কানের কাছে ফিসফিস করে ক্ষিতিশ জবাব দিল, হ্যাঁ তোকে নিয়ে যাব, অনেক কিছু দেখাবো তোকে। তখন তার মুখটা কি হলো, একটু উজ্জ্বল হয়ে উঠলো। সে সময় আরো ক্ষিতিশ বলল যে তোকে চিড়িয়াখানা দেখাবো, তারপর তুই ধীরে ধীরে রাজ্যের বাইরে যাবি, মাদ্রাজ যাবি, এইভাবে ধীরে ধীরে দেশের বাইরে যাবি। যখন সে এই কথাগুলো কোনি স্বপ্ন স্বপ্ন দেখতে দেখতে শুনতে লাগলো যে সে রাজ্য পেরিয়ে, দেশ পেরিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাবে, তখন তার মুখটা কি হলো, একটু হাসি হাসি দেখালো। ঘুমের মধ্যেই তার মুখটা উজ্জ্বল হয়ে উঠলো। তারপর 6-2 যে প্রশ্নটা রয়েছে সেটা কি, তোর আসল লজ্জা জ্বলে, তোর আসল গর্বও জ্বলে। বক্তা কে? এখানে বক্তাকে, বক্তা হচ্ছেন ক্ষিতিশ সিংহ, জুপিটার সুইমিং ক্লাবের যে প্রশিক্ষক, সাঁতারু প্রশিক্ষক, সেই ক্ষিতিশ সিংহ এই কথা বলেছেন, যদিও তাকে পরে জুপিটার সুইমিং ক্লাব থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করেছিলেন? উদ্দিষ্ট ব্যক্তি বলতে এখানে কি, উদ্দিষ্ট ব্যক্তি হচ্ছে কোনি। কোনিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করেছিলেন তাও উদ্ধৃতিটির আলোকে বিশ্লেষণ করো। দেখো, তোর আসল লজ্জা জ্বলে, তোর আসল গর্ব জ্বলে, এটার সম্পর্কে একটু জেনে নিতে হবে। একদিন কি হয়েছিল, কোনি কোনি তো তার দাদা মারা যাওয়ার পর ক্ষিতিশের স্ত্রী লীলাবতীর প্রজাপতি দোকানে কাজ নিয়েছিল, ঝিয়ের কাজ করত। তো সেখানে সে একদিন মোছা এবং পরিষ্কার করছিল। তো সেই সময় সেখানে গিয়ে পৌঁছায় অমিয়া। সেখানে গিয়ে বেলা অমিয়া যখন পৌঁছায়, তখন তাকে দেখে তারা বলে যে তুই এখানে ঝিয়ের কাজ করিস। এই কথাটা তার খুব গায়ে লেগেছিল এবং সে তখন খুব কষ্ট পেয়েছিল। সে ক্ষিতিশকে ডেকে বলেছিল, খিদ্দা, আর আমাকে একটু অন্য কাজ দিতে পারবে, বৌদিকে বলবে যে তাহলে আমি লেখালেখির কাজটা করব, আর যদি বৌদি আমাকে দেয় তাহলে আমি আজ থেকে লেখা প্র্যাকটিস করব, একটু হাতের লেখাটাকে ভালো করব। তখন ক্ষিতিশ তাকে বুঝিয়েছিল যে দেখ, টেবিলের ওই প্রান্তে তুই যদি চলে যাস তাহলে হয়তো একটু তোর লজ্জাটা কমবে, কিন্তু পুরো লজ্জা তুই জয় করতে পারবি না। আর আমাদের যে লজ্জা, সেটা আমাদের অন্যদিকে লজ্জা পেয়ে লাভ নেই। আমাদের যেটা কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রটাই আমাদের সম্মানের জায়গা এবং সেটাই আমাদের লজ্জার জায়গা। আমরা যে কাজ করি সেই কাজে যদি আমরা সফল হতে পারি তাহলেই আমাদের লজ্জা দূর হবে, আর সেই কাজে যদি আমরা বিফল হই তাহলেই আমাদেরকে লজ্জা গ্রাস করবে।
কিন্তু আমি অন্য কোথায় কি করছি সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। এটাই ক্ষিতিশ তাকে বুঝিয়েছিল যে তোর আসল লজ্জা হচ্ছে জলে। তুই জলে যদি সাঁতার কাটতে পারিস তাহলে সেখানে তোর লজ্জা দূর হবে। আর তুই জলে যদি কম্পিটিশনে লোকের কাছে হেরে যাস তাহলে তোকে লজ্জা গ্রাস করবে। তাই তুই কোথায় কি কাজ করছিস এটা তোর কাছে বড় ব্যাপার নয়। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। তো এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাইবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকো সঙ্গে। আমরা সমস্ত সাবজেক্টের ভিডিওগুলো তোমাদের সামনে এইভাবে নিয়ে আসছি, এতে তোমরা আশা করি উপকৃত হচ্ছ এবং কতটা তোমাদের কাজে লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আমরাও খুশি হব যদি তোমাদের কাজে লাগে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।